দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সিট পোল, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। আমরা প্রথমে জেনে নিই এক্সিট পোল মানেটা কি। এক্সিট পোল মানে হলো বুথ ফেরত সমীক্ষা, অর্থাৎ ভোটাররা যখন ভোট দিয়ে বেরিয়ে আসছেন তখন তাদের কাছে কিছু প্রশ্ন রাখা হয় এবং সেই প্রশ্ন থেকেই একটা ধারণা করে নেওয়া হয় যে তিনি কাকে ভোট দিয়েছেন। সেই হিসাবে কিছু ডাটা তৈরি হয়, সেই ডাটাটা যখন জানানো হয় তো সেটাকেই বলে এক্সিট পোল। অর্থাৎ এক কথায় মানুষের এটা অপিনিয়ন পোল নয়, যে মানুষের মতামত নয়, যেটা হলো মানুষের ভোট থেকে আসার পর তিনি কাকে ভোট দিয়েছেন সেটা জানার একটা চেষ্টা করা হয়। এটা কিভাবে করা হয়? এটা স্যাম্পলিংয়ের মাধ্যমে করা হয়। ধরুন একটা বিধানসভা এলাকার 2 লক্ষ ভোটার রয়েছেন, তো 2 লক্ষ ভোটারের কাছে তো আর পৌঁছানো সম্ভব নয়। তাই শহর ভিত্তিক, গ্রাম ভিত্তিক কিছু ভোট কেন্দ্রকে র্যান্ডম স্যাম্পলিং বলা হয়। স্যাম্পলিং করা অর্থাৎ কোনো একটা ভোট কেন্দ্রকে ধরা হলো যে এই ভোট কেন্দ্রে যদি আমি ভোটারদের মতামত নেই তাহলে এই ধরনের আরও 10, 15, 20টা ভোট কেন্দ্রের একটা মনোভাবে পরিচয় পাওয়া যায়। তো বা ধরুন মহিলাদের জিজ্ঞেস করা হলো 100 জন বা 1000 মহিলাকে জিজ্ঞেস করা হলো, 1000 পুরুষকে জিজ্ঞেস করা হলো। তারপর ধরুন 1000 শিক্ষককে জিজ্ঞেস করা হলো, 1000 ছাত্রকে জিজ্ঞেস করা হলো। এভাবে বিভিন্ন পেশার বিভিন্ন মানুষের মধ্যে একটা স্যাম্পলিং করা হয় এবং সেই স্যাম্পলিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং এই তথ্যের উপর ভিত্তি করে এক্সিট পোলটা দেখানো হয়। তো তো আমরা কি দেখলাম গতকাল, যে পশ্চিমবঙ্গে যে এক্সিট পোলটা হয়েছে, অর্থাৎ বুথ ফেরত যে সমীক্ষা পশ্চিমবঙ্গে হয়েছে, তাতে বেশিরভাগ চ্যানেল দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এবার থাকছে না এটা দেখাচ্ছে এবং বিজেপি ক্ষমতায় আসছে এটা দেখাচ্ছে। এবং আসামের ক্ষেত্রে আমরা দেখলাম প্রায় সব চ্যানেলই দেখাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসছে। আসাম নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাচ্ছি না, কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে একটা কথা এখানে উঠেছে। পশ্চিমবঙ্গে এর আগে 2016 সাল, 2021 সালে আমরা দেখেছি এবং 2024 সালে এবং 2016 সাল এবং 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2019 সাল ও 2024 সালের লোকসভা নির্বাচনে যে বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন চ্যানেল দেখিয়েছিল সেই সবগুলোই ব্যর্থ হয়েছে। প্রতিটি সমীক্ষাতে দেখানো হয়েছিল যে তৃণমূল কংগ্রেস হারছে, কিন্তু বাস্তবে দেখা গেল কি তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছে। গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি এক্সিট পোল কাজ করতে পারেনি এবং বিজেপিকে বলা হয়েছিল যে 300 পার করবে, কিন্তু 300 তো দূরের কথা, 230-এই বিজেপি থেমে গেছে এবং বিজেপি জোটকে বলা হয়েছিল 400। এই যে বুথ ফেরত সমীক্ষার কথাটা বলা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এবার থাকছেন না, এই যে প্রেডিকশনটা দেখানো হয়েছে এবং এরপর এবং আসামে যেভাবে বিজেপিকে দেখানো হয়েছে, এরপর আজকে দেখলাম বিজেপি প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া বলেছেন যে এটা অত্যন্ত দীপশিকা বলেছেন যে তিনি তার কথায় বোঝা গেল যে তারা ক্ষমতায় এসে গেছেন। এই যে সমীক্ষাগুলো দেখানো হচ্ছে এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সেই কারণগুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শকরা, বুথ ফেরত সমীক্ষা এর আগেও কিন্তু অনেকগুলো হয়েছে এবং আমরা বেশিরভাগ বুথ সমীক্ষা কিন্তু মিলে যায় আমরা দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে গত কয়েক বছর থেকে যে সমীক্ষাগুলো আমরা দেখছি একটাও মিলছে না। আসামের ক্ষেত্রে মিলে যাচ্ছে। এবার আসামের ক্ষেত্রে মিলবে কিনা, মিলবে, হয়তো বিজেপি ক্ষমতায় আসছে, কিন্তু যে আসন কংগ্রেসকে দেখানো হচ্ছে 25-26টা, এটা অসম্ভব বলে আমি মনে করছি। এবং এই বুথ ফেরত সমীক্ষার পর সমীক্ষা ফলবে কিনা এ নিয়ে অনেকের, বিজেপি নেতা মন্ত্রী কৌশিক রায় বলেছেন, আজকে দেখলাম কাগজে, যে তিনি বলেছেন যে বুথ ফেরত সমীক্ষাকে ছাপিয়ে বিজেপি রেজাল্ট করবে, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষাকে বিজেপি এর চাইতে ভালো রেজাল্ট করবে। আমি যে পদ্ধতিতে সমীক্ষা দেওয়া হয় সেটা, এখন বুথ ফেরত সমীক্ষা যখন মেলে না বা যখন মেলে তখন বিরোধীরা কতগুলো প্রশ্ন রাখেন। বিরোধীরা বলতে চান যে বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে বিজেপি জয়ী হয়েছে দেখিয়ে তারপর যে দেখিয়ে একটা ভাবমূর্তি তৈরি করা হয় যে বিজেপি ক্ষমতায় আসছে, যাতে প্রশাসন যন্ত্রকে ঠিকমতো ব্যবহার করা যায়। এটা একটা বিরোধীরা পুরনো একটা অভিযোগ আমি দেখেছি এরা করে থাকেন।
আরেকটা কথা আছে, বুথ ফেরত সমীক্ষার সঙ্গে অনেকে বলছেন যে শেয়ার বাজারের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ শেয়ার বাজার উঠানামার সঙ্গে এই বুথ সমীক্ষার সম্পর্ক। এই কয়েকদিন 4 তারিখ পর্যন্ত এই বুথ সমীক্ষার উপর নির্ভর করে শেয়ার মার্কেট উঠানামা করার একটা প্রবণতা রয়েছে। 7টা বাজারও একইভাবে একটা প্রবণতা রয়েছে, এটাও একটা কারণ অনেকে বলছেন। কারণ না হলে এত তাড়াতাড়ি আবার এমন প্রশ্ন উঠেছে যে যেখানে ভোট চলছে, মানুষ ভোট দিচ্ছেন, তার মধ্যে দেখা যাচ্ছে ভোটের সমীক্ষা হয়ে গেছে এবং সমীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়েছে। দর্শক, আমি আলোচনাটাকে এইভাবে আনছি, এবার আমি একটা আলোচনাটাকে আসাম কেন্দ্রিক করতে চাই। আসামে কি এই সমীক্ষা কি মিলবে? পশ্চিমবঙ্গে আমি বলেছি যে যেভাবে বলা হচ্ছে তৃণমূল ক্ষমতায় আসছে, এটা আগেও বলা হয়েছে, তাই পশ্চিমবঙ্গ নিয়ে আমি কিছু বলছি না, কারণ পশ্চিমবঙ্গতে সমীক্ষাগুলো বারে বারে ফেল করেছে। তো যে ছাত্র বারে বারে ফেল করে সে যে এবার পাশ করবে, এই ধারণাটা করাটা ঠিক নয়। করলে করতেও পারে, না করলে। পশ্চিমবঙ্গ নিয়ে আমি তেমন কিছু বলছি না, আমি আসি আসামের কথায়। আসামে যে সার্ভেগুলো হয়েছে, প্রতিটি সার্ভেতে দেখানো হয়েছে যে বিজেপি জিতছে। আবার দেখেন সার্ভে যে যারা যে সমীক্ষাগুলো আসছে, এই সমীক্ষা দলগুলোর সমীক্ষার মধ্যে কিন্তু আবার আকাশ পাতাল ফারাক। কেউ দেখা যাচ্ছে বিজেপিকে 65 আসন দিচ্ছে, কেউ 80 আসন দিচ্ছে, কেউ 70 জন আসন দিচ্ছে, যেমন মানে মামার বাড়ির কি বলবো, পিঠে চুরির মতো ঘটনা, দিয়ে যাকে যত ইচ্ছা দিচ্ছে। তারপর দেখলাম কোনো দল কংগ্রেসকে 35 দিচ্ছে, কেউ 30 দিচ্ছে, কেউ আবার 25 দিচ্ছে। আমি আশ্চর্য বুঝতে পারছি না, কংগ্রেসকে যারা 25 দিচ্ছেন তারা কিসের উপর ভিত্তি করে দিচ্ছেন? এবার তো ইউডিএফের সঙ্গে জোট নেই কংগ্রেসের, তাহলে তো সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের আসন বাড়ার কথা। সংখ্যালঘু আসন রয়েছে প্রায় 24টার মতো, এগুলোর মধ্যে 21টাতেও যদি বিজেপি জেতে, হিন্দু আসনগুলোতে কি বিজেপি একদমই জিততে পারবে না? অন্ততপক্ষে সমীক্ষা থেকে এটা বোঝা যাচ্ছে। এবং এই কথাটাই আমার কাছে আরেকটা মানে আশ্চর্য বিষয় ঠেকছে, যে এত আকাশ পাতাল ফারাক কেন বিভিন্ন সমীক্ষক দলগুলোর মধ্যে। এবং এই সমীক্ষাগুলো কিন্তু চ্যানেলরা এবার নিজে করিয়েছে বিভিন্ন এজেন্সিকে দিয়ে। কয়েকটা এজেন্সি অবশ্য সি বুটার চাণক্যের আগে থেকেই করছে, আরো কিছু নতুন এজেন্সি দেখলাম প্রথম। আগে আমরা এদেরকে দেখিনি। এই এজেন্সিগুলোকে দেওয়ার একটা কারণ রয়েছে। যদি কোনো কারণে দেখা যায় যে সমীক্ষা মিললো না, তখন বলা যায় ভাই সমীক্ষা তো আমি করিনি, সমীক্ষা করেছে এজেন্সি। এই যে এজেন্সিকে দিয়ে সমীক্ষা করানো হচ্ছে, এজেন্সিরা কিভাবে সমীক্ষা করছে, যেটা আমি প্রথম দিকে বললাম। আমি তো আসামে অন্তত পক্ষে কোনো বুথ ফেরত সমীক্ষা আসামে হয়েছে ঠিক আছে, কিন্তু শিলচরে তো আমি কোনো বুথ ফেরত সমীক্ষক টিমকে দেখলাম না যে সমীক্ষা নিচ্ছে বা কিছু, বা আমাদের কাছে তো খবর আসতে পারে, তারা বলবেন তারা নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কতটা স্যাম্পলিংয়ে নিয়েছেন। এখন আপনি যদি 1 লক্ষ স্যাম্পলের উপর যদি আপনি কাজ করেন, ধরুন 1 লক্ষ ভোটার, আপনি যদি ধরুন 2000 বা 5000 স্যাম্পলে কাজ করেন, তাহলে একটা রেজাল্ট বেরিয়ে আসতে পারে। এখন যদি আপনি 500 জনকে জিজ্ঞেস করে 2 লক্ষ বিধানসভা, 2 লক্ষ ভোটারের বিধানসভায় আপনি কোনো কিছুই আন্দাজ করতে পারবেন না। তো এই কতটা এইগুলো কিন্তু জানানো হয় না সমীক্ষক দলগুলোর পক্ষ থেকে, যে আমরা এতজন লোক, 1 লাখ, আমরা 10,000 বা 15,000 লোকের উপর স্যাম্পলিং চালিয়েছি, এত লোককে জিজ্ঞেস করেছি, তারা যা বলেছেন সেটা এসে আপনাদেরকে বলেছি, এরকম কিন্তু কিছু নয়। তাই এই সমীক্ষাগুলো আমার মনে হয় এটা আগেই ঠিক করা থাকে, যেটা আমি বলতে অনেকেই বলছেন এখন যে এইসব সমীক্ষা অনেক আগে ঠিক করে। আসামে যে রেজাল্টটার কথা বলা হচ্ছে, আসামে বেশিরভাগ আমরা সাংবাদিকরা পর্যন্ত ভাবছেন যে বিজেপি ক্ষমতায় আসছে। আমার নিজেরও মনে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে। যদি আমি তো কোনো সমীক্ষা করিনি, কিন্তু একটা পর্যবেক্ষণ করে দেখেছি যে আসামে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এ নিয়ে আমি গুয়াহাটির সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছি, তারা বললেন হ্যাঁ তারা এটা ভাবছেন, কিন্তু আপার আসামে একটা কি ঘটছে এটা বলা যাচ্ছে না। অর্থাৎ আপার আসামে কিছু ভোট এমনভাবে হয়েছে যেটা বিজেপির বিপক্ষে গেছে, এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা চা বাগান এলাকায় প্রার্থী দিয়েছে। এর ফলে চা বাগান ভোটটা যেহেতু বিজেপির একটা কমিটেড ভোট, এই ভোটটা ভাঙন ধরতে পারে। তো এর একটা প্রভাব যদি নির্বাচনে পড়ে, তাহলে আমি যে ভাবছি, বা সমীক্ষক দল যে নিশ্চিত হয়ে বসে আছেন যে বিজেপি ভোটটা পাচ্ছে, তো সেক্ষেত্রে বিজেপির ভোট কমতে পারে। তো এইগুলা বিষয়ে মাথায় রাখতে হবে। তো তাই সমীক্ষাটা কিভাবে হয়েছে এটা হলো বড় প্রশ্ন, কিন্তু কোনো সমীক্ষক দল এখনো বলছে না যে সমীক্ষাটা এইভাবে হবে। আর যদি তারা বলতে পারতেন, যদি তারা তাদের সমীক্ষাটা ঠিক বিজ্ঞানসম্মত হতো, মানে আমি বলছি না যে পুরোপুরি বিজ্ঞান শতাংশ হয়ে যাবে, 90% যদি তাদের সমীক্ষা বাস্তবসম্মত বা বিজ্ঞানসম্মত হয়ে থাকে, তাহলে তারা কি পদ্ধতিতে
কি পদ্ধতিতে সমীক্ষা করেছেন, কি পদ্ধতিতে তারা এক্সিট পোলটা করেছেন, কতজনের কাছে গেছেন, কি 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 প্রশ্ন করা হয়েছিল, বা কি ধরনের কি পেশার লোকদের। এখন ধরুন আপনি শহরে গিয়ে নিয়ে এলেন, শহরের সবাই বললো না এই ব্যাপার, তো গ্রামের ভোটারের মানসিকতা তো এখানে এলো না। ঠিক এইভাবে সংখ্যালঘু এলাকায় আপনি গিয়ে ঘুরে আসলেন, তো বলবেন কংগ্রেস সবকিছু জিতে নিচ্ছে। তো ঠিক এইভাবে হয় না। তো এইগুলো বিষয় জানাটা জরুরি। তাই আমার মনে হয় যে এক্সিট পোল যে বিষয়টা আমরা দেখি খুব আগ্রহ সহকারে, আমি অনেক আগেই আগ্রহ হারিয়েছি। এটা অনেক সময় দেখা যায় যে মেলে, কিন্তু ওরা একটা, আমার ধারণা ওরা একটা আগে থেকে একটা অ্যাজাম্পশন করে নেয়, ধারণা করে নেয়, তারপর সেটাই বসিয়ে দেয়। এতে কি হয়, সরকার পক্ষে যারা আছেন তাদের সুবিধাটা বেশি হয়, বিরোধীদের সুবিধাটা কম হয়। কিন্তু কেউই চায় না সরকারকে চটাতে। এইগুলো অনেকগুলো ঘটনা আছে। কিন্তু আমার মনে হয় যে এই যে আকাশ পাতাল ফারাক যে আমরা দেখছি বিভিন্ন সমীক্ষক দলের সমীক্ষার মধ্যে, কেউ হয়তো বিজেপিকে মেজরিটি দিচ্ছেন, কেউ এমন বেশি দিচ্ছেন, কেউ একটু কম দিচ্ছেন। এটা কেন হবে? একই রেজাল্ট আসা উচিত। দর্শকরা, আজকে সমীক্ষা দেখার পর আমার এই প্রশ্নগুলো আসছে। তো দেখা যাক 4 তারিখ আসুক, কি হয়। 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু এক্সিট পোল নিয়ে কিন্তু এবার অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠা শুরু হয়েছে। আগামীতে এক্সিট পোলগুলোর এইভাবে যদি চলে, তাহলে মানুষের বিশ্বাসযোগ্যতা থাকবে না। যদি মিলেও যায়, ধরুন মিলেও যদি যায়, তাহলে আমি বলবো এক্সিট পোল মেলেনি। কারণ এক একজন এক এক রকম একটা প্রেডিকশন দিচ্ছে। কেন? যদি সত্য তো একটাই হবে, সত্য দুটা হতে পারে না। আচ্ছা, মানলাম 10-15টা সিট, 5-10টা সিট এদিক এদিক হতে পারে। একজনের 80 বলছেন, একজন বলছেন 65। কোথায় 15টা সিটের ডিফারেন্স আসামের মতো জায়গায়? কেউ কংগ্রেসকে 25টা দিচ্ছেন, কেউ আবার দেখা যাচ্ছে 45টা, অর্থাৎ প্রায় 20-20টার মতো ডিফারেন্স। এটা কেন হবে? নমস্কার দর্শকরা।